প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আবারও আমি চতুর্থ অধ্যায় নিয়ে ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অর্থনীতি দ্বিতীয় পত্রের সাজেশনমূলক কয়েকটা আমি এমসিকিউ তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের যদি সিকিউ লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তাহলে তোমাদেরকে সিকিউ সাজেশনটা দিয়ে দিব, ঠিক আছে? ওকে, তাহলে চলো শুরু করি। দেখো, স্বাধীনতার পর বাংলাদেশে সর্বপ্রথম কোন সালে আদমশুমারি গণনা হয়েছিল? সেটা হচ্ছে 1974 সালে। কত বছর পর পর আদমশুমারি পরিচালিত হয়? 10 বছর। এগুলো কি মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। কোন ভৌগোলিক স্থানে বসবাসকারী লোক সংখ্যার সমষ্টিকে কি বলে? সেটা হচ্ছে জনসংখ্যা। ওকে, কোনটির মাধ্যমে জনসংখ্যা পরিমাপ করা যায়? আদমশুমারি, সেটা তোমরা বুঝতেই পারতেছো। ওকে, ভূমি ও জনসংখ্যার অনুপাতকে কি বলে? সেটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। অর্থাৎ একটা নির্দিষ্ট এলাকার মধ্যে কতজন লোক বাস করে সেটা হচ্ছে কি জনসংখ্যার ঘনত্ব। একটা নির্দিষ্ট এলাকায় কতজন লোক বাস করে সেটা হচ্ছে কি জনসংখ্যার ঘনত্ব। দেখো, জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝায়? প্রতি বর্গ কিলোমিটারে কত লোক বাস করে সেটা হচ্ছে কি জনসংখ্যার ঘনত্ব। তুমি চাইলে দুইভাবে অ্যান্সার করতে পারো। এইগুলা কিন্তু তোমাদের জ্ঞানমূলক কিন্তু আসতে পারে যে জনসংখ্যার ঘনত্ব কাকে বলে, তখন তুমি এটা অ্যান্সার করে দিতে পারো। ওকে, জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সরল সূত্রটি হলো ডিপি ইকুয়াল টু টিপি বাই টি। এখানে ডিপি বলতে কি বোঝানো হয়েছে? ডিপি হচ্ছে ডেনসিটি অফ পপুলেশন, ঠিক আছে? ডেনসিটি অফ পপুলেশন। তাহলে ডেনসিটি অফ পপুলেশন কি? সেটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। ওকে, বাংলাদেশের জনসংখ্যা নীতিতে কোনটিকে উৎসাহিত করা হয়? সেটা হচ্ছে বহির্গমন। বহির্গমন মানে হচ্ছে বাংলাদেশ থেকে বাইরের দেশে যাওয়া, সেটা হচ্ছে কি বহির্গমন। এটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যায় উৎসাহিত করা হয় যে বাইরের দেশে গেলে বাংলাদেশের মানুষ হচ্ছে কি রেমিটেন্স পাবে। তো এটা হচ্ছে আমাদের কিন্তু উৎসাহিত করা হয়। ওকে, দেখো, আদমশুমারি জনমিতিক চলক হলো শিক্ষার হার, বয়স কাঠামো, নারী পুরুষের অনুপাত। তাহলে এই তিনটাই হচ্ছে কি আমরা আদমশুমারিতে কিন্তু গণনা করে থাকি। নির্দিষ্ট সময়ে প্রতি হাজারে মোট যতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে তাকে বলে কি জন্মহার। তাহলে পরীক্ষায় জ্ঞানমূলকে কিন্তু এটা আসতে পারে যে জন্মহার কাকে বলে, তখন তুমি এটা অ্যান্সার করতে পারো যে জন্মহার কাকে বলে। নির্দিষ্ট সময়ে প্রতি হাজারে মোট যতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে তাকে বলে জন্মহার। কোনটি জন্মহার পরিমাপের বহুল প্রচলিত ও গ্রহণযোগ্য পদ্ধতি? সেটা হচ্ছে স্থূল জন্মহার। স্থূল জন্মহার, ঠিক আছে? প্রতি 1000 শিশুর মধ্যে কতজন জীবিত শিশু জন্মগ্রহণ করলো। জনসংখ্যার কাঠামো অনুসারে সর্বাধিক সংখ্যক মানুষ বাস করে কোন দেশে? সেটা হচ্ছে এশিয়া। একদম সিম্পল একটা প্রশ্ন যে কোন মহাদেশে সবচেয়ে বেশি মানুষ বাস করে, আমরা এই প্রশ্নটা এইভাবে বলতে পারি। ওকে, পরবর্তী প্রশ্ন, একটি দেশের জনসংখ্যা কখন স্থিতিশীল থাকে? জন্মহার ও মৃত্যুর সমান হলে। স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের লক্ষ্যে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াকে কি বলে? অভিবাসন। বা তুমি এইভাবে দিতে পারো সংজ্ঞাটা যে জাতিসংঘের মতে 1 বছরের জন্য একটা নির্দিষ্ট স্থান থেকে অন্য জায়গায় যাওয়াকে বলা হচ্ছে অভিগমন, ঠিক আছে? আর আমি এত ফাস্ট পড়ানোর কারণ হচ্ছে তোমাদের সামনে যেহেতু পরীক্ষা, তোমাদের নিজেদের পড়তে হবে, পাশাপাশি পিডিএফটা তোমরা আবার দেখবা। এজন্য আমি একটু দ্রুত পড়ানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? অনেকে আবার বিরক্ত হতে পারে যেগুলোতে ইজি, এত ব্যাখ্যা করার কি আছে, এই জন্য আমি এগুলো কিন্তু ব্যাখ্যা করতেছি না। তোমরা অলরেডি কিন্তু এগুলো জানো। জাস্ট আরেকটু তোমাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য বা তোমাদেরকে আরো ব্রেনটাকে আরেকটু শার্প করার জন্য আমি এগুলা পড়তেছি। দেখো, জন্মগ্রহণ ছাড়াও দেশের মোট জনসংখ্যা কিভাবে বৃদ্ধি পায়? সেটা হচ্ছে বহিরাগমন ঘটলে। বহিরাগমন হচ্ছে বাহিরের দেশ থেকে আগমন। বাহিরের দেশ থেকে আগমনকে আমরা বলবো বহিরাগমন। তো বাহিরের দেশ থেকে যদি আমাদের দেশে জনসংখ্যা আসে তাহলে কি হবে? জনসংখ্যা বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক অভিবাসন কত প্রকার হয়? সেটা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে বহির্গমন আর একটা হচ্ছে বহিরাগমন, ঠিক আছে? একটা হচ্ছে আমার দেশ থেকে আরেক দেশে যাওয়া, আর বহিরাগমন হচ্ছে বাইরের দেশ থেকে আমার দেশে আসা। মোট আগমন ও নির্গমনের পার্থক্য কি বলে? নিট অভিবাসন। অর্থাৎ কতজন লোক বাইরে গেল এবং কতজন লোক বাংলাদেশে আসলো বা আমার দেশে আসলো সেটাকে আমরা বলবো নিট অভিবাসন। রফিক বগুড়া জেলা থেকে রাঙামাটি জেলায় বসবাসের জন্য গেল, এর ফলে কোন ধরনের অভিগমন ঘটলো? অর্থাৎ তার দেশে কিন্তু সে আছে, তাই না? এক জেলা থেকে আরেক জায়গায় গেছে, তাহলে সেটা হবে কি অভ্যন্তরীণ অভিগমন, মানে ভিতরেই সে অভিগমন করছে। মানুষের অভিগমনের কারণ কি? যুদ্ধ বিগ্রহ, দুর্ভিক্ষ, মহামারী। তাহলে তিনটাই হবে, ঠিক আছে? তিনটাই কারণই হবে। এই 3 কারণে মানুষ অভিগমন করে থাকে। এরপর আসে আমরা সপ্তম অধ্যায়ে। দেখো, অত্যাধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে। উক্তিটি কার? সেটা হচ্ছে হট্টের। অর্থের যোগান বৃদ্ধির সাথে সাথে কোনটি বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি হবে না? সেটা হচ্ছে দ্রব্য সামগ্রীর যোগান। অর্থাৎ অর্থের বৃদ্ধির সাথে সাথে যে আমার যে চাহিদাযোগ্য যে পণ্যটা, সেই পণ্যটা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু আর মুদ্রাস্ফীতি হবে না। বাট আমার কাছে যদি প্রচুর পরিমাণ টাকা হয়ে যায়, বাট ওই পরিমাণ যদি আমার যোগান না থাকে বা পণ্যটা না থাকে, তখনই কিন্তু মুদ্রাস্ফীতি ঘটতে থাকবে। অর্থের যোগান স্থির থেকে উৎপাদন কমে গেলে কোনটি দেখা দেয়? সেটা হচ্ছে
মুদ্রাস্ফীতি, অর্থাৎ অর্থের যোগান কিন্তু স্থির। মানে আমি 5,000 টাকা পাই, ধরো আমি 5,000 টাকা বেতন পাই, পরের মাসে কিন্তু আমি 5,000 টাকাই বেতন পাবো। কিন্তু যদি আমার উৎপাদন কমে যায়, ধরো আমি যেই জিনিসটা চাই, আমার চাল লাগবে, ডাল লাগবে, আমি ওইটা পাইতেছি না, তখন সেখানে কি হয়ে যাবে, মুদ্রাস্ফীতি কিন্তু ঘটতে থাকবে। অর্থাৎ আমার কাছে টাকা আছে বাট পণ্য কিনতে পারতেছি না, পণ্য নাই। কামাল সাহেব আগে অল্প টাকা দিয়ে প্রয়োজনীয় বাজার করতে পারতেন, কিন্তু বর্তমানে ব্যাগ ভর্তি টাকা দিয়েও পকেট ভর্তি বাজার হয় না। অর্থনীতিতে এই ধরনের সমস্যা কি কি বলে, অর্থাৎ একটা কিন্তু রিয়েল লাইফ এক্সাম্পল এখানে টানা হয়েছে যে একজন ব্যক্তি আগে ব্যাগ ভর্তি বাজার করতে পারতেন, বাট এখন সেম টাকা দিয়ে সে পকেট ভর্তিও বাজার করতে পারে না। তাহলে তার যে সমস্যাটা, এটা কোন ধরনের সমস্যা, সেটা হচ্ছে এই যে মুদ্রাস্ফীতি সমস্যা। অর্থাৎ তার কাছে টাকা আছে কিন্তু সে ওই যে পণ্য পাচ্ছে না, যার ফলে মুদ্রাস্ফীতি দেখা দিছে। ওকে, বা পণ্যের দাম বেড়ে গেছে। মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে অর্থের মূল্য কি হবে, অর্থের মূল্য কি হয়ে যাবে, হ্রাস পাবে। অর্থের মূল্য হ্রাস পাবে, অর্থাৎ অর্থের যে মানটা, অর্থাৎ 1,000 টাকার যে মানটা, এই 1,000 টাকার মান আর তখন 1,000 টাকা থাকবে না, এটা তখন কমে আরো কমতে থাকবে, 900 বা 950 এরকম, বা 800 এরকম কমে আসবে। অর্থাৎ মানটা কমে আসবে। টাকার নোট কিন্তু সেমই থাকবে, বাট টাকার যে মানটা এটা কমে যাবে। এটা তোমরা আশা করি জানো অলরেডি। একটি দেশে মুদ্রাস্ফীতি ঘটলে কি হয়, দ্রব্যের দাম ক্রমেই বাড়ে, কার্যকর চাহিদা দ্রুত বাড়ে, অর্থের মূল্য ক্রমাগত কমে। তাহলে অর্থের মূল্য কমে, দ্রব্যের দাম ক্রমে বাড়ে, কার্যকর চাহিদা দ্রুত বাড়ে, তাহলে তিনটাই কিন্তু হবে অ্যান্সার, তাই না? ওকে, তাহলে এই তিনটাই কিন্তু অ্যান্সার। উদ্ভবের কারণের ভিত্তিতে মুদ্রাস্ফীতি কত প্রকার, সেটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে চাহিদা আর একটা হচ্ছে কি যোগানের। ওকে, দ্রব্যমূল্য দ্রুত গতিতে বাড়লে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা দেয়, সেটা হচ্ছে উল্লম্ফন মুদ্রাস্ফীতি। উল্লম্ফন মুদ্রাস্ফীতি মানে হচ্ছে লাফিয়ে লাফিয়ে যে মুদ্রাস্ফীতি বাড়ে, অর্থাৎ তাড়াতাড়ি দ্রুত যে মুদ্রাস্ফীতিটা বাড়ে, সেটা হচ্ছে উল্লম্ফন মুদ্রাস্ফীতি। ওকে, অত্যধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে। উক্তিটি কার, সেটা হচ্ছে অর্থের সরকার কর্তৃক প্রচলিত অর্থের পরিমাণ বৃদ্ধির ফলে দাম স্তর বাড়লে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা যায়, সেটা হচ্ছে মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আর্থিক ব্যয় বৃদ্ধির ফলে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা দেয়, সেটা হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি। অর্থাৎ আমার যদি আর্থিক ব্যয় বাড়ে তখন যে মুদ্রাস্ফীতিটা হবে, সেটা হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি। উৎপাদনের উপকরণের দাম বৃদ্ধির ফলে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা দেয়, সেটা হচ্ছে ব্যয় প্ররোচিত মুদ্রাস্ফীতি। অর্থাৎ উৎপাদনের উপকরণের দাম যদি বেড়ে যায়, তখন আমার কি করতে হবে, ব্যয়ও বেশি বেশি করে করতে হবে। ধরো একটা চাল আমি হচ্ছে ধরো 100 টাকা করে কেজি কিনলাম, পরের মাসে আমি সেটা হচ্ছে 150 টাকা কেজি করে কিনতেছি, তাহলে আমার কি হলো, আমার হচ্ছে ব্যয়টা কি হয়ে যাবে, বেড়ে যাবে। এটা হচ্ছে ব্যয় প্ররোচিত মুদ্রাস্ফীতি। কোন ধরনের মুদ্রাস্ফীতির দায়িত্ব স্বল্পকাল বা স্থায়িত্ব স্বল্পকাল, সেটা হচ্ছে খরচ বৃদ্ধিজনিত, এটা হচ্ছে আহ স্বল্পকাল স্থায়ী হয়। ঠিক আছে, এটা হচ্ছে সরকার চাইলে কিন্তু এটা কিন্তু ম্যানেজ করতে পারে বিভিন্নভাবে। কোন ধরনের মুদ্রাস্ফীতিতে অর্থ প্রায় মূল্যহীন হয়ে পড়ে, সেটা হচ্ছে অতি মুদ্রাস্ফীতি। অতি মুদ্রাস্ফীতিতে হচ্ছে অর্থের মূল্য প্রায় ভ্যানিশ হয়ে যায়। ওকে, তাহলে আমরা এখান পর্যন্তই রাখলাম এই ভিডিওটা। পরের ভিডিও থেকে আমরা হচ্ছে অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।